অম্বিকা কালনা। গঙ্গার তীরে কালনা, শুধু কালনা নয়, অম্বিকা কালনা। এ পাশে কালনা, ও পাশে পূর্বে শান্তিপুর। শান্তিপুর ডুবুডুবু নদে যখন ভেসে যায় তখন কালনাও ডুবে গিয়েছিল। বৈষ্ণব ধর্মের শ্রী চৈতন্য এসে কালনার তেঁতুল তলায় বসেছিলেন। গৌরীদাসের সঙ্গে তাঁর মিলন হয়েছিল। এসব মুসলমান আমলের কথা। তার আগে কি কালনার কোনো ইতিহাস ছিল না? ভাগীরথীর বুক থেকে হঠাৎ একদিন কি চর ঠেলে উঠেছিল? মনে হয় না কালনার মাটি দেখে, যদিও বর্ধমানের গাঙ্গেয় উপকূলে কালনা। সবচেয়ে বেশি সন্দেহ হয় নাম শুনে। অম্বিকা কালনার প্রথম অম্বিকাটি কে? আমাদের কাছে অম্বিকা হলেন দুর্গা। দেবদেবীরও ধর্মান্তরের ইতিহাস আছে। আসলে অম্বিকা হলেন জৈনধর্মীদের বিখ্যাত উপাস্য দেবী। পরে বাংলার পলিমাটিতে দুর্গায় পরিণত হয়েছেন। কালনার ইতিহাস কি তাহলে? নামে কিছু আসে যায় না বটে, কিন্তু ইতিহাসে আসে যায়। বর্ধমান, অম্বিকা কালনা, বজ্রাসন ব্র্যাকেটে বজ্রাসন ইত্যাদি নাম যত সহজে উপেক্ষা করা যায় তত সহজে ব্যাখ্যা করা যায় না। দৈববাণী শুনে কোনো গ্রামের বা স্থানের নাম হয় না, নামের একটা ইতিহাস থাকে। যার বৃদ্ধি হচ্ছে সেই বর্ধমান, এরকম নিরবয়ব ভাবের আশ্রয়ে নামের উৎপত্তি সচরাচর হয় না। বর্ধমান মহাবীরপন্থী জৈনদের দেওয়া নাম বললে একটা মানে হয়, তার থেকে ইতিহাসের একটা আভাস পাওয়া যায়। অতীত এইভাবে বর্তমানের সঙ্গে মিশে থাকে, যেমন আছে বজ্রাসনে ও অম্বিকা কালনায়। বজ্রযানী বৌদ্ধদের বজ্রাসন ফলা ঝেড়ে ফেলে সহজে বজ্রাসন হয়েছে। অম্বিকা উপাসনার উত্তরাধিকার নিয়ে কালনা হয়েছে অম্বিকা কালনা। এসব বৌদ্ধ বা জৈন বায় নয়, অবধারিত সত্যও নয়, একটা সংকেত মাত্র। লুপ্ত ইতিহাসের তথ্য ও প্রমাণ অনুসন্ধানের অনেক বাতির মধ্যে একটিমাত্র বাতি। যত টিমটিমেই হোক, উপেক্ষণীয় নয়। জৈন দেবী অম্বিকার উপাসনা শ্বেতাম্বর ও দিগম্বর উভয় সম্প্রদায়ের মধ্যে খ্রিস্টীয় দশম একাদশ শতাব্দী থেকে ত্রয়োদশ চতুর্দশ শতাব্দী পর্যন্ত বিশেষ প্রচলিত ছিল মনে হয়। বিভিন্ন কর্মে দেবীর বিভিন্ন মূর্তি ও বিচিত্র বর্ণের কল্পনা করা হতো। শান্তিকর্মে শ্বেতবর্ণ, বশ্যকর্মে পীতবর্ণ, মারণ উচাটনাদি কর্মে রক্তবর্ণ ইত্যাদি। উপাসকের ভাবের সঙ্গে উপাস্যের বর্ণের এই সামঞ্জস্য সাধন বৌদ্ধ ও হিন্দু তন্ত্রের বড় কথা। জৈন দেবদেবীও ক্রমে বৌদ্ধ ও হিন্দু তান্ত্রিক দেবদেবীর গুণাগুণের অধিকারী হয়ে উঠেছিলেন মনে হয়। অম্বিকার রূপও নানাভাবে তাঁরা কল্পনা করেছিলেন। দ্বিভুজা, চতুর্ভুজা, অষ্টভুজা, এমনকি বিংশতি ভুজা অম্বিকা পর্যন্ত। অম্বিকা সিংহবাহিনী, হাতে আম্রপল্লব ও শিশু, কখনো দুহাতে আম্রলুম্বী, এক হাতে বরদ মুদ্রা, অন্য হাতে শিশু। অষ্টভুজার হাতে শঙ্খ, চক্র, ধনু, খড়গ, শস্য, আম্রলুম্বী, পাশ ইত্যাদিও আছে। বিংশতি ভুজার হাতে খড়গ, শক্তি, সর্প, ঢাল, কমণ্ডলু, পদ্ম, অভয়, বরদমুদ্রা দেখা যায়। এক নম্বর ফুটনোট: আইকোনোগ্রাফি অব দ্য জৈন গডেস অম্বিকা, ইউ.পি. শাহ, জার্নাল অব দ্য ইউনিভার্সিটি অব বম্বে, ভলিউম 9, পার্ট 2, 1940। আবার টেক্সটে ফিরে আসছি। বোঝা যায় জৈনদেবী অম্বিকা খুব সহজেই বাংলার দুর্গার ধ্যানমূর্তির মধ্যে লীন হয়ে গেছেন। বর্তমানে অম্বিকা কালনার অধিষ্ঠাত্রী দেবী হলেন সিদ্ধেশ্বরী। চতুর্ভুজা কালীমূর্তি, সিংহবাহিনী দুর্গা নন। কিন্তু তাতে কি? যিনি দুর্গা তিনিই কালী, এবং যিনি অম্বিকা তিনিই দুর্গা ও সিদ্ধেশ্বরী। মিলনে বাধা নেই। প্রথমত, হিন্দু ধর্মের একাত্মীকরণের অসাধারণ শক্তি। দ্বিতীয়ত, বাংলার উদার মাটিতে তার বিশিষ্টতার কথা ভাবলেই বোঝা যায় এ মিলন কতখানি সম্ভবপর। এই জন্যই মনে হয়
অম্বিকা কালনার অম্বিকা জৈন দেবী ছিলেন। পরে তিনি হিন্দু শক্তি পূজায় স্বাতন্ত্র বিসর্জন দিয়েছেন। বৌদ্ধতন্ত্রের প্রভাবের যুগেই বাংলাদেশে অম্বিকা পূজার প্রচলন ছিল মনে হয়, অর্থাৎ পাল যুগে। অম্বিকা কালনার ইতিহাস হিন্দু পাল যুগ পর্যন্ত বিস্তৃত না হলে অম্বিকা কথার ব্যাখ্যা করা যায় না। অম্বিকা কালনাই বৈষ্ণব কবিদের কাছে আম্বুয়া বলে পরিচিত ছিল। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে আম্বুয়া নামের উল্লেখ আছে। সুতরাং অম্বিকা নামটি অর্বাচনীয় নয়, প্রাচীন। পাল যুগ পর্যন্ত তার প্রাচীনত্ব প্রতিপাদন করা অযৌক্তিক নয়। ভাগীরথী তীরে অম্বিকা যে হিন্দু যুগীয় বেশ সমৃদ্ধিশালী সভ্যতার কেন্দ্র ছিল, তার পুরাতাত্ত্বিক নিদর্শন এখনও আছে। কালনায় মুসলমান যুগের যে কয়েকটি বিখ্যাত ঐতিহাসিক নিদর্শন আছে, তার মধ্যে কয়েকটি মসজিদ ও একটি দুর্গ প্রধান। জীর্ণ জঙ্গলাকীর্ণ মসজিদের মধ্যে ঢুকলেই দেখা যায় হিন্দু দেবালয়ের অসংখ্য ভগ্নাবশেষ দিয়ে মসজিদ তৈরি। পাথরের টুকরোর উপর এখনও হিন্দু দেবদেবীর মূর্তি খোদাই করা রয়েছে। সংঘাতের চিহ্ন মসজিদের গায়ে যেন খোদাই করা। 1916 সালে খাঁ সাহেব মৌলভী আব্দুল ওয়ালি কালনার মসজিদ ও অন্যান্য মুসলমান যুগের নিদর্শন পরিদর্শন করে বলেছিলেন, "It appears that it was a celebrated place during the Mohammedan rule and earlier, during the Hindu period. Being situated on the river, it was no doubt considered to be a healthy and suitable place for strategical purposes. Nothing of the period of the Hindus can now be traced, except that some of the latter archaeological remains reveal the fact that the Mohammedans built out of the materials of the older and Hindu ruins." Bracket, The Antiquities of Kalna, Bengal, Past and Present, Volume 14, Jan to June 1917, bracket closed. খাঁ সাহেবের কথাই ঠিক। প্রাচীন হিন্দু যুগে এবং মুসলমান যুগেও অম্বিকা কালনার রাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব ছিল যথেষ্ট। পত্তন ছিল অম্বিকা বাণিজ্য প্রধান পত্তন। সামরিক কারণে রাজনৈতিক গুরুত্ব ছিল। মুসলমান যুগে তো ছিলই, তারপর ভাগীরথীর গতির পরিবর্তন হয়েছে, কালনার ইতিহাসের ধারাও বদলেছে। নদী নির্ভর গঞ্জ, বন্দর বা পত্তনের যেমন হয়, সাতগাঁ বা সপ্তগ্রামের যেমন হয়েছে, কালনায় তার ব্যতিক্রম হয়নি। কালনার মুসলমান যুগের নিদর্শনগুলি তুর্কি আফগান রাজত্বকালের। বর্তমান কালনা শহর থেকে প্রায় 1.5 মাইল পূবে সেই সব নিদর্শনের ধ্বংসাবশেষ দেখা যায়। অঞ্চলটি শাসপুর বলে পরিচিত। 3টি পুরাতন মসজিদের অস্তিত্ব দেখা যায় এখানে। এখন অবশ্য জাদুঘরের কঙ্কালের মতন তার অবস্থা। তার উপর গাছগাছরা ও জঙ্গলে ঢাকা। সবচেয়ে বড় মসজিদটি যে কত বড় ও কত সুন্দর স্থাপত্যের নিদর্শন ছিল, তা তার পাঁজরের মতন জীর্ণ খিলানগুলি দেখলে আজও পরিষ্কার বোঝা যায়। বিরাট মসজিদ, মাথার গম্বুজ ও মিনারগুলি ভেঙে গেছে, তবে একেবারে নিশ্চিহ্ন হয়ে যায়নি। খানদানি মুসলমান সমাজের একসময় বেশ প্রতিপত্তি ছিল কালনায়, থাকারই কথা, কারণ মুসলমান রাজত্বকালে অন্যতম প্রধান স্থান ছিল কালনা। শোনা যায় এই মসজিদে তখন কালনা অঞ্চলের সমস্ত মুসলমান ঈদের নামাজ পড়তে আসতেন। অভিজাত ও ধনী মুসলমানরা পালকি করে আসতেন এবং প্রায় 700-800 পালকির ভিড় হতো মসজিদের সামনে গঙ্গার তীরে। প্রধান মসজিদটির অনতিদূরে আরেকটি মসজিদ আছে, চমৎকার মসজিদ। একটি দিঘির ধারে মসজিদটি প্রতিষ্ঠিত। দিঘির স্থানীয় নাম মজলিস সাহেব কি দিঘি। দিঘিটি একজন আফগান প্রধান কাটিয়েছিলেন। তাঁর তৈরি আরেকটি মসজিদ আছে কালনা মিশন হাউসের কাছে। 1 মাঘ প্রতি বছর একটি মেলা হয় এখানে এবং দিঘির ধারে জমায়েত হন সকলে। প্রবাদ আছে, পূর্বে নাকি একটি সোনালী মসজিদ ও চৌকি মজলিস
সাহেবের দিঘি থেকে উপরে ভেসে উঠত মেলার সময়। প্রবাদের মধ্যে হিন্দুদের প্রভাব স্পষ্ট। মজলিস সাহেবের ঘেরা আস্তানা আছে মসজিদের পাশে। পীরের আস্তানায় যে মাটির ঘোড়া দেখা যায় তারও অভাব নেই। কালনার মসজিদের 3টি শিলালেখ পাওয়া গেছে। বহুদিন পর্যন্ত শিলালেখগুলি কালনা কোর্টের কাছে পড়েছিল। 1903 সালে প্রায় 50 বছর আগে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের ডক্টর ব্লক সাহেব সেগুলি তাঁর পরিদর্শনের পথে দেখতে পেয়ে কলকাতার মিউজিয়ামে নিয়ে আসার ব্যবস্থা করেন। তারও অনেক আগে ব্লকম্যান সাহেব এই শিলালেখ সম্বন্ধে এশিয়াটিক সোসাইটির জার্নালে আলোচনা করেন। ব্র্যাকেটে 1872 সাল প্রথম খণ্ড, ব্র্যাকেট ক্লোজড। প্রথমে ব্লকম্যান সাহেব মনে করেছিলেন যে শিলালিপিগুলি হোসেন শাহের আমলের। পরে বিশেষজ্ঞরা পাঠোদ্ধার করে বলেছেন যে কালনার মসজিদের শিলালিপি হাবশি রাজাদের আমলের। একটি শিলালিপির তারিখ হিজরা 895 অর্থাৎ 1490 খ্রিস্টাব্দ। হাবশিরা কিছুকাল বাংলাদেশে প্রভুত্ব করেছিলেন। ব্লকম্যানের ভাষায়, ফ্রম প্রোটেক্টর্স অফ দ্য ডাইনাস্টি দি অ্যাবিসিনিয়ানস বিকেম মাস্টার্স অফ দ্য কিংডম। সৈফুদ্দিন ফিরোজ রাজত্ব করেন 1487 খ্রিস্টাব্দ থেকে 1490 খ্রিস্টাব্দ পর্যন্ত। খুন জখমের কাহিনীতে হাবশিদের রাজত্বের ইতিহাস রক্তাক্ত ও কলঙ্কিত হয়ে আছে। দ্বিতীয় নাসিরুদ্দিন মামুদ শাহ রাজত্ব করেন মাত্র 1 বছর, 1490 থেকে 91 খ্রিস্টাব্দ। তাঁরই রাজত্বকালে কালনার একটি মসজিদ তৈরি হয়েছিল। বাকি দুটি মসজিদের মধ্যে একটি তৈরি হয় আলাউদ্দিন আবুল মুজফ্ফর ফিরোজ শাহের আমলে 1533 সালে, আর একটি তৈরি হয় 1560 সালে আবুল মুজফ্ফর বাহাদুর শাহের আমলে। অর্থাৎ মসজিদগুলি প্রায় 400-450 বছরের পুরানো। বাংলাদেশের মুসলমান যুগের শিলালিপির মধ্যে কালনার মসজিদের শিলালিপিগুলি অত্যন্ত মূল্যবান। পঞ্চদশ শতাব্দীর মধ্যেই যে মুসলমান শাসকরা পশ্চিমবঙ্গের বর্ধমান অঞ্চলে বেশ প্রভুত্ব বিস্তার করেছিলেন তা এই লিপি নিদর্শন থেকে বোঝা যায়। কালনার যে বড় মসজিদটির কথা আগে বলেছি সেটি মনে হয় মুজফ্ফর ফিরোজ শাহের আমলে 1533 সালে তৈরি। মসজিদ ই জামিয়া বা শহরের প্রধান মসজিদ এইটি। নমাজের জন্য মুসলমানরা এখানে জমায়েত হতেন। মুজফ্ফর ফিরোজ শাহ হলেন নসরত শাহের পুত্র এবং বিখ্যাত হুসেন শাহের পৌত্র। মাত্র কয়েক মাসের জন্য তিনি রাজত্ব করেন। সেই সময় তাঁর সেনাধ্যক্ষ ও অমাত্য উলুগ মসজদ খাঁ মালিক তাঁর আদেশে এই মসজিদ নির্মাণ করেন। এত বড় মসজিদ ই জামিয়া তিনি কালনায় ভাগীরথীর তীরে তৈরি করতে অকারণে আদেশ করেছিলেন বলে মনে হয় না। বর্ধমান জেলায় অজয় ও ভাগীরথীর তীরে মুসলমানদের বাস বেশি দেখা যায় এবং তার মধ্যে বনেদি মুসলমান বংশ অনেক আছেন। আয়মাদার মুসলমানদের কথা অমরার গড় কাঁকসা প্রসঙ্গে বলেছি। এই সব আয়মাদার, জায়গিরদার মুসলমান পরিবার মুসলমান অভিযানের সময় থেকে এ অঞ্চলে বসবাস করছেন বলে মনে হয়। অভিযাত্রীদের সঙ্গী হয়েছিলেন যারা, তাঁরাই পরে আয়মা ও জায়গির পেয়ে পুরস্কৃত হয়েছিলেন। মুসলমান অভিযানের অন্যতম পথ ছিল নদীর তীরবর্তী পথ। বিজয় অভিযানের পথের উপর অজয় ও ভাগীরথীর সংলগ্ন স্থানে তাই মুসলমান প্রাধান্য আজও দেখা যায়। এই পথের উপর অম্বিকা কালনা ছিল প্রাচীন পত্তন ও গঞ্জের মতন, যেমন ছিল সপ্তগ্রাম। তাই কালনাকে বিজয়ী মুসলমানরা তাদের প্রধান বাসস্থান করে তুলেছিলেন। প্রধানত সামরিক কারণে শাসকদের আশ্রয়ে তাঁরা এসেছিলেন কালনায়। তারপর অর্থনৈতিক স্বার্থে ব্যবসা বাণিজ্যের সুবিধার জন্য স্থায়ীভাবে বসবাস করতে আরম্ভ করেন। বর্ধমানের মধ্যে কালনা অন্যতম মুসলমান প্রধান কেন্দ্র হয়ে ওঠে আজ থেকে প্রায় 400 বছর আগেই। তা না হলে হুসেন শাহের পৌত্র কালনায় অত সুন্দর করে মসজিদ ই জামিয়া তৈরি করার আদেশ দিতেন না।
তারও প্রায় 50 বছর আগের মাত্র 1 বছরের হাবশি নবাবও তাহলে কালনায় মসজিদ তৈরি করার জন্য ব্যস্ত হতেন না। 700-800 পালকি জমা হতো কালনার প্রধান মসজিদ ই জামিয়ার সামনে গঙ্গার তীরে ঈদের নামাজের সময়। তখন বাংলাদেশে সামাজিক পদমর্যাদার সঙ্গে পালকি, ঘোড়া ও হাতিতে চড়ার অধিকারের একটা প্রত্যক্ষ সম্পর্ক ছিল। মধ্যযুগে এই জাতীয় মর্যাদা ও অধিকারের মূল্য ছিল খুব বেশি। সেই উত্তরাধিকার আমাদের দেশে আধুনিক যুগের প্রবর্তক ইংরেজরাও অনেকদিন পর্যন্ত বহন করে নিয়ে গিয়েছিলেন। যাই হোক, পালকি, ঘোড়া ও হাতিতে চড়ার অধিকার সকলের ছিল না সমাজে। পালকিরও আবার তারতম্য ছিল মর্যাদা ভেদে। মর্যাদা যত বেশি, পালকি বেহারার সংখ্যা তার তত বেশি। কালনার মসজিদের সামনে যে 700-800 পালকি জমা হতো, তার বেহারার সংখ্যা কার কত ছিল জানা যায় না। জানলে তখনকার মুসলমান সমাজের স্তরবিন্যাস পরিষ্কার বোঝা যেত। না জানলেও শুধু পালকি যে পদমর্যাদার আভাস দেয়, তাতে বোঝা যায় যে অন্তত 700-800 সম্ভ্রান্ত মুসলমান পরিবারের বাস ছিল কালনায়। কালনার সেই সম্ভ্রান্ত মুসলমানদের মধ্যে একজন মির্জা মেহেদি কলকাতা মাদ্রাসা তৈরির জন্য জমি দান করেছিলেন কলকাতায়। তাঁর জমিতেই নাকি কলকাতার বিখ্যাত মাদ্রাসা তৈরি। ক্যালকাটা মাদ্রাসার পশ্চিম দিকে আজও একটি ছোট্ট গলি আছে মির্জা মেহেদির নামে। কালনার প্রায়লুপ্ত সম্ভ্রান্ত মুসলমান সমাজের অনাদৃত নগণ্য স্মৃতিচিহ্ন। ইতিহাসের প্রাচীন ও মধ্যযুগীয় ধারায় অবগাহন করে অম্বিকা কালনা আধুনিক যুগে গাত্রোত্থান করেছে। শ্রী চৈতন্য, নিত্যানন্দ, গৌরীদাস থেকে পণ্ডিত তারানাথ, তর্কবাচস্পতি ও বিদ্যাসাগর পর্যন্ত কালনার বিচিত্র সংস্কৃতি ধারা প্রবাহিত হয়েছে। কলকাতা শহর থেকে কালনা বেশি দূর নয়। নব্যযুগের সংস্কৃতির তরঙ্গ কালনার গাঙ্গেয় উপকূলেও আঘাত করেছে। নৌকায় করে পায়ে হেঁটে স্বয়ং বিদ্যাসাগর নতুন আদর্শ বহন করে নিয়ে গেছেন কালনায়। কালনাবাসী বিখ্যাত পণ্ডিত তারানাথ তর্কবাচস্পতি হয়েছেন তার অপ্রতিদ্বন্দ্বী প্রতিভু। সে এক বিচিত্র কাহিনী, কালনার ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়, গৌরবময় ঐতিহ্য সম্পদ, যার উপর দুপায়ে ভর দিয়ে বর্তমান কালনা সোজা হয়ে দাঁড়িয়ে আগামীকালের স্বপ্ন দেখতে পারে নির্ভয়ে। প্রাচীন হিন্দু যুগ ও মুসলমান যুগের অম্বিকা কালনার কথা বলেছি। মুসলমান যুগে কেবল অর্থনৈতিক বা রাজনৈতিক প্রাধান্যই যে ছিল অম্বিকা কালনার, তা নয়, তার সাংস্কৃতিক প্রাধান্যও ছিল যথেষ্ট। পঞ্চদশ শতকের শেষ দিক থেকে শ্রী চৈতন্যের বৈষ্ণব ধর্ম প্রবর্তনের পর তার আদি কেন্দ্ররূপে বর্ধমান জেলার গুরুত্ব যখন বেড়ে যায়, তখন থেকেই ওপারে শান্তিপুর এবং এপারে কালনার ঐতিহাসিক প্রাধান্য বাড়ে। 1600 শতকের গোড়া থেকে যে বৈষ্ণব শ্রীপাঠগুলি বাংলাদেশে প্রখ্যাত হয়ে ওঠে, তার মধ্যে প্রাচীন বৈদ্যখণ্ড বা শ্রীখণ্ড, কণ্টক নগরী বা কাটোয়া ও আম্বুয়া বা অম্বিকা কালনা অন্যতম। শ্রী চৈতন্য যে সন্ন্যাস গ্রহণের পর রাঢ় দেশে কয়েকদিন ভ্রমণ করেছিলেন, একথা কৃষ্ণদাস কবিরাজ উল্লেখ করেছেন। 24 বৎসর শেষ যেই মাঘ মাস, তার শুক্লপক্ষে প্রভু করিলা সন্ন্যাস। সন্ন্যাস করি প্রেমা বেশে চলিলা বৃন্দাবন, রাঢ় দেশে 3 দিন করিলা ভ্রমণ। এই শ্লোক পড়ি কভু ভাবের আবেশে, ভ্রমিতে পবিত্র কইল সব রাঢ় দেশে। ব্র্যাকেটে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য 3 ব্র্যাকেট ক্লোজড। নিত্যানন্দ গঙ্গার উপকূলবর্তী অঞ্চলে ভ্রমণ করেছিলেন ধর্মপ্রচারের উদ্দেশ্যে। ত্রিবেণী, সপ্তগ্রাম, আম্বুয়া, শান্তিপুর প্রভৃতি নিত্যানন্দের প্রেমের বাণীতে মুখর হয়ে উঠেছিল। বৃন্দাবন দাস চৈতন্য ভাগবতে তার উল্লেখ করেছেন। জয় জয় অবধূত চন্দ্র মহাশয়, যাহার কৃপায় হেন সব রঙ্গ হয়। এই মতে সপ্তগ্রামে আম্বুয়া মুলুকে, বিহরেন নিত্যানন্দ স্বরূপ কৌতুকে।
তবে কতদিনে আইলেন শান্তিপুরে, আচার্য গোসাই প্রিয় বিগ্রহের ঘরে। ব্র্যাকেটে অন্ত পঞ্চম ব্র্যাকেট ক্লোজড। বৃন্দাবন দাসের এই আম্বুয়া মুলুকি হল অম্বিকা কালনা। শ্রী চৈতন্যের বিশ্রাম স্থান বলে কথিত প্রাচীন তেঁতুলতলা কালনায় আজও দেখা যায়। শ্রীপাঠ অম্বিকা গৌর গৌরীদাসের মিলনস্থান বলে প্রসিদ্ধ। আরও উল্লেখযোগ্য হল গৌরাঙ্গ পূজার প্রথম প্রবর্তন হয়েছিল শ্রীখণ্ডে ও অম্বিকা কালনায়। ১৬শ শতকের প্রথম দিকে কালনায় যে মুসলমান সমাজের যথেষ্ট প্রাধান্য ছিল সে কথা আগে বলেছি। অভিজাত মুসলমানদেরও বাস ছিল বেশ, কারণ তা না হলে ৭-৮শত পালকি মসজিদ ই জামিয়াতে জড়ো হতো না ঈদের নামাজের সময়। কালনায় মুসলমানদের এই প্রতিপত্তির সময় শ্রী চৈতন্য, নিত্যানন্দ তাঁদের পার্শ্বদবৃন্দসহ যখন ধর্মপ্রচারের জন্য ভ্রমণ করছিলেন, তখন অম্বিকা কালনা কী রূপ ধারণ করেছিল আজ তা ভাবা যায় না। কালনার মতন সপ্তগ্রামের কথাও মনে পড়ে। বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবতে সেই সামাজিক রূপের ছবি কিছুটা ফুটে উঠেছে। যেমন নিত্যানন্দ স্বরূপ আবেশ দেখিতে, হেন নাহি যে বিহল না হয় জগতে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারও পাদপদ্মে লইল শরণ। যবনের নয়নে দেখিতে প্রেমধার, ব্রাহ্মণেও আপনারে জন্মায় ধিক্কার। ব্র্যাকেটে অন্ত পঞ্চম ব্র্যাকেট ক্লোজড। কাব্যিক উচ্ছ্বাস বা অতিরঞ্জন যে নেই তা নয়, কিন্তু তার মধ্যেও ইতিহাসের সামান্য যে আভাস আছে তার মূল্য অনেক। তারপর মোগল ও ব্রিটিশ যুগের সন্ধিক্ষণ এবং ব্রিটিশ যুগকে বর্ধমানের দিক থেকে বর্ধমান মহারাজাদের যুগ বলা যায়। রাঢ় দেশের প্রাচীন সামন্ত রাজবংশগুলিকে ব্র্যাকেটে গোপভূম, বিষ্ণুপুর ইত্যাদি ব্র্যাকেট ক্লোজড। মোগল ও ব্রিটিশের যোগসাজশে বর্ধমানের মহারাজারা একে একে উচ্ছেদ করেছেন এবং তাঁদের রাজ্যগুলিকে আত্মসাৎ করে বা নিলামে কিনে বাংলার অন্যতম প্রতিপত্তিশালী জমিদারে পরিণত হয়েছেন। বিশাল জমিদারির মহারাজা হয়ে পত্তনি ব্যবস্থার উদ্ভাবন করে তাঁরা যেমন জমিদারি স্বার্থ রক্ষা করেছেন, তেমনি অন্যান্য জমিদারদের মতন মধ্যযুগীয় দয়াদাক্ষিণ্য ও বদান্যতার পরিচয় দিতেও পশ্চাৎপদ হননি। বর্ধমানের পদঘাট ব্র্যাকেটে প্রধানত সৈন্য চলাচল বা তীর্থযাত্রার সুবিধার জন্য ব্র্যাকেট ক্লোজড তাঁরা তৈরি করেছেন। দিঘি পুষ্করিণী প্রতিষ্ঠা করেছেন এবং গ্রামে গ্রামে শহরে শহরে অসংখ্য দেবালয়ে দেবদেবী প্রতিষ্ঠা করে ব্রাহ্মণ পুরোহিতদের দেবোত্তর ও বৃত্তি দান করেছেন। অর্থাৎ মধ্যযুগের স্থাবর সমাজের স্তম্ভগুলিকে যতদূর সম্ভব মজবুত করে তৈরি করেছিলেন। জমিদারি বদান্যতার গাথায় তাই বর্ধমানেরও উল্লেখ আছে দেখা যায়। দিনাজপুরের নগদ দান, রানী ভবানীর কীর্তি, কৃষ্ণচন্দ্রের ব্রহ্মোত্তর, বর্ধমানের বৃত্তি। অম্বিকা কালনাতেও তাঁদের প্রতিষ্ঠিত অনেক দেবদেবী ও দেবালয় আছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল ১৭৪০ খ্রিস্টাব্দে চিত্রসেন প্রতিষ্ঠিত কালনার সিদ্ধেশ্বরী মন্দির। মন্দিরের শিলালিপিতে আছে শুভমস্তু শকাব্দা ১৬৬১, ২/২৬/৬ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী দেবী শ্রীযুক্ত মহারাজা চিত্রসেন রায়সা, মিস্ত্রি শ্রীরামচন্দ্র। মন্দিরটির গড়ন জোর বাংলার মতন, অর্থাৎ একজোড়া দোচালা বাংলা ঘরের মতন। কাঞ্চননগরে ঠিক অনুরূপ একটি দোচালা জোর বাংলা মন্দির জীর্ণাবস্থায় পড়ে আছে, আগে তার কথা উল্লেখ করেছি। আকারে, গড়নে এবং পোড়ামাটির কারুকার্যের সাদৃশ্য দেখে মনে হয় একই সময়, হয়তো একই মিস্ত্রির হাতে তৈরি। এছাড়া কালনার অধিকাংশ মন্দিরই সাধারণ বাংলা মন্দিরের মতন, ১০৮টি শিব মন্দির সহ। সিদ্ধেশ্বরী বাড়িতে যে কয়েকটি শিব মন্দির আছে তার মধ্যে একটি প্রতিষ্ঠা করেন তিলকচন্দ্রের মাতা ১৭৬৪ খ্রিস্টাব্দে,
আর একটি প্রতিষ্ঠা করেন রাজবাড়ির বিখ্যাত অমাত্য রামদেব নাগ 1747 খ্রিস্টাব্দে। কবি ভারতচন্দ্র নাগাষ্টক রচনা করে বর্ধমান রাজবাড়ির অমাত্য এই রামদেব নাগকে অমর করে রেখে গেছেন। রামদেব নাগ মূলাশোর ব্র্যাকেটে 24 পরগনা গ্রাম পত্তনি নিয়ে এমনভাবে সেখানকার লোকজন এবং কবি ভারতচন্দ্রের উপর পর্যন্ত অত্যাচার উৎপীড়ন করেছিলেন যে ভারতচন্দ্র নাগাষ্টক রচনা করতে বাধ্য হয়েছিলেন। নাগাষ্টকের যৎকিঞ্চিৎ উদ্ধৃত করছি। স্থিতং মূলাজোরে ভবদনু বলাৎ কাল হরণং সমস্তং মে নাগ গ্রসতি সবিরাগ্যে হরি হরি পিতা বৃদ্ধ পুত্র শিশুরহহ নারী বিরোহিণী হতাশা দাসাদ্দাশ্চ কীত মনস বান্ধবগণা যশ শাস্ত্রং শস্ত্রং ধর্মপি চ বস্ত্রং চিরচিতং সমস্তং মে নাগ গ্রসতি সবিরাগ হরি হরি। সবই নাগমশায় গ্রাস করে ফেলছেন বলে ভারতচন্দ্র অভিযোগ করছেন। অমাত্য রামদেব নাগের উৎপীড়ন নির্যাতন এমনই সীমাহীন। এহেন রামদেব নাগ সিদ্ধেশ্বরী বাড়িতে দেবালয় নির্মাণ করে শিব প্রতিষ্ঠা করেছিলেন, বোধহয় অন্যায়ের পাপ থেকে মুক্তি পাবার আশায়। নাগমশায় তাঁর প্রভুদের পদাঙ্কই অনুসরণ করেছিলেন, এমন কিছু দোষ করেননি। বর্ধমানের জমিদারদের পোষকতায় যেসব বিদ্যাস্থান প্রসিদ্ধি লাভ করে তার মধ্যে অম্বিকা কালনা অন্যতম। একসময় অষ্টাদশ ঊনবিংশ শতাব্দীতে কালনা বহু সংস্কৃতজ্ঞ ও শাস্ত্রজ্ঞ পণ্ডিতের সমাবেশে শীর্ষস্থানীয় বিদ্যাকেন্দ্র হয়ে উঠেছিল। 1837 সালে অ্যাডাম সাহেবের রিপোর্টে দেখা যায় যে কালনা থানার মধ্যেই সংস্কৃত টোলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি, ব্র্যাকেটে বর্ধমান জেলায়। বিদ্যালয়, টোল ও মক্তবের সংখ্যা ছিল যথাক্রমে এই: কালনা থানা 73, 37, 6, পূর্বস্থলী থানা 33, 18, 3, গাঙ্গুরিয়া থানা 16, 7, 1, রায়না থানা 72, 14, 14, বর্ধমান থানা 37, 2, 10, মঙ্গলকোট থানা 45, 10, 4, আউশগ্রাম থানা 91, 32, 19 ইত্যাদি। উল্লেখযোগ্য হল সদর বর্ধমান থানায় বাংলা বিদ্যালয় ও সংস্কৃত টোলের সংখ্যা অত্যন্ত কম এবং সেই অনুপাতে ফার্সি আরবি শিক্ষার মক্তবের সংখ্যা বেশি। রাজবাড়ির চারপাশের কালচারের মধ্যে মোগল যুগের ঐতিহ্যেরই যে প্রাধান্য ছিল তা পরিষ্কার বোঝা যায় এবং তারপর ব্রিটিশ যুগের প্রাধান্য বাড়ে। কালনা থানায় সংস্কৃত টোলের সংখ্যা ছিল সবচেয়ে বেশি। কালনা ছাড়া আউশগ্রামও ছিল বর্ধমানের অন্যতম প্রধান বিদ্যাকেন্দ্র। কালনার পণ্ডিতদের মধ্যে বিখ্যাত ছিলেন তারানাথ তর্কবাচস্পতি, শ্রীরাম ন্যায়বাগীশ, দুর্গাদাস ন্যায়রত্ন, অযোধ্যারাম বিদ্যাবাগীশ প্রভৃতি। তারানাথ তর্কবাচস্পতি ও তাঁর বংশের ইতিহাস অম্বিকা কালনার ইতিহাসের একটি গৌরবময় অধ্যায় জুড়ে রয়েছে। পণ্ডিত তারানাথের জীবনে একাধারে বিদ্যা ও বাণিজ্যের যে বিচিত্র স্ফুরণ দেখা যায় তা 19 শতকের আর কোনো বাঙালি পণ্ডিতের জীবনে দেখা যায় না। নবযুগের বাংলার আদর্শ প্রতিভু ছিলেন পণ্ডিত তারানাথ। তারানাথের পূর্বপুরুষরা যশোহর জেলার সারোল গ্রামে বাস করতেন। তখন যশোহরের এই গ্রাম সংস্কৃত বিদ্যাশিক্ষার প্রধান সমাজ বলে গণ্য ছিল। তারানাথের পূর্বপুরুষ রামরাম তর্কসিদ্ধান্ত বরিশাল জেলায় পৈচণ্ডী গ্রামে বাস করতেন। বর্ধমানাধিপতি তিলকচন্দ্র যখন কালনায় তাঁদের সমাজবাড়ির সামনের দিঘি প্রতিষ্ঠা করেন তখন দেশ বিদেশ থেকে অনেক পণ্ডিত এনে তিনি সভাস্থ করেছিলেন। সেই সময় রামরাম তর্কসিদ্ধান্ত কালনায় আসেন। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধের কথা। স্বর দর্শনের বিচারে তিনি সভাস্থ পণ্ডিতদের পরাস্ত করে তিলকচন্দ্রের দৃষ্টি আকর্ষণ করেন এবং তাঁর অনুরোধে ব্রহ্মোত্তর সম্পত্তি গ্রহণ করে
কালনায় বসবাস করতে আরম্ভ করেন। রাম রাম তর্কসিদ্ধান্ত পূর্ব বাংলা থেকে এসেছিলেন বলে আজও তাঁর বংশধররা এই অঞ্চলে বাঙাল ভট্টাচার্য বলে পরিচিত। তর্কসিদ্ধান্তের ৩ পুত্র, শিবদাস, দুর্গাদাস ও কালিদাস। কালিদাস সার্বভৌমের পুত্র। তারানাথ তর্কবাচস্পতি 1812 খ্রিস্টাব্দে কালনায় জন্মগ্রহণ করেন। বিদ্যাসাগরের চেয়ে বয়সে তারানাথ প্রায় 8-9 বছরের বড় ছিলেন। সংস্কৃত কলেজের তৎকালিক অধ্যক্ষ বেঙ্গল ব্যাংকের দেওয়ান রামকমল সেন মশায়ের সঙ্গে কালনার বাঙাল ভট্টাচার্য পরিবারের ঘনিষ্ঠ পরিচয় ছিল। রামকমল প্রায়ই কালনায় যেতেন। তিনি তারানাথ ও তাঁর জ্যেষ্ঠ তাতপুত্র তারাকান্তকে কলকাতায় নিয়ে এসে সংস্কৃত কলেজে ভর্তি করে দেন। তারানাথ প্রথমে অলঙ্কার শ্রেণীতে ভর্তি হন, পরে প্রসিদ্ধ নৈয়ায়িক নিমচাঁদ শিরোমণির কাছে ন্যায়শাস্ত্র অধ্যয়ন করেন। যখন তিনি ন্যায়শাস্ত্রের ছাত্র, তখন বিদ্যাসাগর অলঙ্কার শ্রেণীর ছাত্র। প্রতিদিন বিকেলবেলা ছুটির পর বিদ্যাসাগর তারানাথের ঠনঠনিয়াস্থ বাসায় যেতেন। তখনকার কলকাতার বড় বড় পণ্ডিত সভায় তারানাথ বিচারের জন্য আমন্ত্রিত হতেন এবং বালক ছাত্র বিদ্যাসাগরকে সঙ্গে করে তিনি নিয়ে যেতেন সভায়। বিদ্যাসাগরকে দিয়েই তিনি সভায় প্রায়ই পূর্বপক্ষ করাতেন। 15 বছরের বালক বিদ্যাসাগরের পূর্বপক্ষ করা দেখে সকলে বিস্মিত হতেন। পরে তারানাথ উঠে সভাস্থ পণ্ডিতদের বিচারে পরাস্ত করতেন। কলেজের পাঠ শেষ হবার পর বাচস্পতি মশাই বর্ধমানের সদর আমিন পদের নিয়োগপত্র প্রত্যাখ্যান করেন। বৃত্তিভোগ করা বা চাকুরি করার মতন মনোভাব তার কোনো কালেই ছিল না। স্বাধীনভাবে ব্যবসা করে উন্নতি করাই বাচস্পতি মশায়ের কাম্য ছিল। সেকালের এই শাস্ত্রজ্ঞ পণ্ডিতের মাথায় কোথা থেকে কেমন করে যে বণিক যুগের স্বাধীন বাণিজ্যের আদর্শ প্রবেশ করেছিল তা ভাবলে বিস্মিত হতে হয়। যুগাদর্শের কি আশ্চর্য ও বিচিত্র প্রকাশ যে এই পণ্ডিত মশায়ের মধ্যে হয়েছিল তা সত্যি কল্পনা করা যায় না। বাংলাদেশে এরকম দৃষ্টান্ত অত্যন্ত বিরল। কালনায় নিজ বাড়িতে টোল খুলে তিনি ছাত্রদের বিদ্যাদান করতে আরম্ভ করলেন এবং তার সঙ্গে নানা রকমের ব্যবসায়ে মনোনিবেশ করে প্রচুর অর্থ উপার্জন করতে লাগলেন। তারানাথ তর্কবাচস্পতি মশায়ের বাণিজ্যের সেই কীর্তিকাহিনী তাঁর পাণ্ডিত্যের কীর্তির তুলনায় বোধ হয় অনেক বেশি গৌরবমণ্ডিত। আজও শুনলে রোমাঞ্চ হয় এবং মনে হয় নবযুগের এরকম রোমান্টিক নায়ক 19 শতকে বাংলাদেশে খুব অল্পই জন্মেছিলেন। বাচস্পতি মশায় কালনাতে টোল খুললেন বাড়িতে এবং কাপড়ের দোকান খুললেন বাজারে। তখন বিলেতি কাপড়ের আমদানি পূর্ণোদ্যমে শুরু হয়নি। বিলেতি সুতো কিনে অম্বিকা কালনায় প্রায় 1200 তন্তুবায়কে দিয়ে তিনি কাপড় বুনিয়ে ব্যবসা করতেন এবং বাইরেতেও কাপড় চালান দিতেন। কিছুদিন পরে তারানাথ মেদিনীপুর জেলার রাধানগর গ্রামে কাপড়ের কুঠি প্রতিষ্ঠা করেন। কাশী, মির্জাপুর, কানপুর, মথুরা, গোয়ালিয়র প্রভৃতি অঞ্চলে তিনি কাপড় পাঠাতেন। তখনও কিন্তু রেলপথ সর্বত্র প্রতিষ্ঠিত হয়নি। গরুর গাড়িতে অথবা মুটের মাথায় পণ্ডিত মশাই লক্ষ লক্ষ টাকার কাপড় চালান দিতেন। কলকাতার বড়বাজারেও তাঁর কাপড়ের দোকান ছিল। কাশী অমৃত শহর থেকে তখন প্রায় 6 লক্ষ টাকার শাল বাংলাদেশে আমদানি হতো। তার মধ্যে প্রায় 1 লক্ষ টাকার শাল বাচস্পতি মশাই নিজে আমদানি করতেন। এছাড়া হীরা জহরত, সোনা রূপার অলঙ্কারেরও তাঁর ব্যবসা ছিল। বীরভূমে 10,000 বিঘে জঙ্গল কিনে তিনি চাষ করতে আরম্ভ করেন এবং 500 গরু কেনেন দুধ ঘিয়ের ব্যবসায়ের জন্য। মুটের মাথায় করে কলকাতায় ঘি এনে তিনি বিক্রি করতেন। কালনাতে তিনি নেপাল ও তরাই অঞ্চল থেকে কাঠ আমদানি করে ব্যবসা শুরু করেন এবং কাঠের ব্যবসাতেই কয়েক লক্ষ টাকা উপার্জন করেন। এই সময় কালনায় তিনি প্রাসাদের মতন বিরাট অট্টালিকা তৈরি করেন বাসের জন্য। কাপড়, কাঠ ছাড়া চালের ব্যবসা করতেও বাচস্পতি মশাই ছাড়েননি। কালনায় কয়েক শত ঢেঁকি বসিয়ে তিনি ধান ভানাতে আরম্ভ করেন।
কারণ চালের কল তখনও তেমন আমদানি হয়নি। ঢেকির শব্দে অতিষ্ঠ হয়ে কালনাবাসী যখন অভিযোগ করেন, তখন তিনি তাঁর ঢেকিশাল বা ঢেকির কারখানা দূরের গাঁয়ে সরিয়ে নিয়ে যান। বাণিজ্যের কি অদম্য আগ্রহ ও সক্রিয় প্রতিভা! কলকাতার শীল মল্লিক লাহারাও কালনার বাচস্পতি মশাইয়ের কাছে হার মেনে যাবেন। বণিক যুগের আদর্শ প্রতিভু পণ্ডিত তারানাথ তর্ক বাচস্পতি। তাই বিদ্যাসাগর মশাই যখন নিজে কলকাতা থেকে কালনা পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে সংস্কৃত কলেজে চাকরির জন্য তাকে অনুরোধ করেন, তখন তিনি কিছুতেই গ্রহণ করতে রাজি হন না। বলেন চাকরি বাকরিতে তাঁর পোষাবে না। পরে যখন বিদ্যাসাগর মশাই প্রতিশ্রুতি দেন যে অধ্যাপনার জন্য যেটুকু সময় তাঁর ব্যবসায় নষ্ট হবে সেটুকু তিনি ও তাঁর সহোদর ভাই মিলে দেখাশোনা করে ক্ষতিপূরণ করে দেবেন, তখন বাচস্পতি মশাই চাকরি নিয়ে কলকাতায় আসেন। তখনকার কলকাতা কেন্দ্রিক প্রগতিশীল সামাজিক আন্দোলনের সঙ্গেও বাচস্পতি মশাইয়ের প্রত্যক্ষ সংযোগ ছিল। বেথুন সাহেব যখন প্রথম বালিকা বিদ্যালয় স্থাপন করেন, তখন তিনি তাঁর কন্যা জ্ঞানদা দেবীকে বিদ্যালয়ে ভর্তি করে দেন। বিধবা বিবাহের শাস্ত্রীয় যৌক্তিকতা প্রতিপাদনে এবং বহুবিবাহ ও বাল্যবিবাহের বিরোধিতায় বাচস্পতি মশাই বিদ্যাসাগরের অন্যতম পরামর্শদাতা ছিলেন। নবযুগের বাংলার এতগুলি যুগোপযোগী গুণের এমন বিচিত্র সমন্বয় একটি চরিত্রে আর কারো মধ্যে এতটা সার্থক হয়েছে কিনা জানি না, অথচ কালনার তারানাথ তর্ক বাচস্পতিকে অনেকে কেবল একজন অসাধারণ শাস্ত্রজ্ঞ পণ্ডিত বলেই জানেন। বিদ্যা ও বাণিজ্য, বিত্ত ও পাণ্ডিত্য তাঁর মধ্যে যুগের ধর্মে মূর্ত হয়ে উঠেছিল মনে হয়। এদেশে তো দূরের কথা, ইউরোপেও প্রাথমিক মার্কান্টাইল যুগে এরকম চরিত্রের বিকাশ হয়েছিল কিনা সন্দেহ।